আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সলিড স্টেট ফিজিক্স 1 বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান 1 এই বইয়ের প্রথম অধ্যায় ক্রিস্টাল কাঠামো। এই ক্রিস্টাল কাঠামোর এটি আজকে আমার 4 নম্বর লেকচার। তো আজকের এই লেকচারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করব, যেটা পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে দেখাও যে ব্রাভেইস ল্যাটিস একটি কি ব্যতিহার ল্যাটিস। তাহলে এই ব্রাভেইস ল্যাটিস একটি ব্যতিহার ল্যাটিস। তো এইটা প্রশ্নটা শুরু করার আগে আমাদের যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ব্রাভেইস ল্যাটিস মানে কি আসলে। তো ব্রাভেইস ল্যাটিস মানে ধরেন যে ল্যাটিসের একটা বিন্দুতে দাঁড়ালে চারপাশের পরিবেশ আগে যেমন ছিল ঠিক তেমনই যদি মনে হয় বা হুবহু একই যদি থাকে, তো তাকে আমরা কি বলবো, ব্রাভেইস ল্যাটিস বা ট্রান্সলেশন সিমেট্রি। তো এই যে ব্রাভেইস ল্যাটিস, তো এই ধরি একটি সরাসরি ল্যাটিসের মৌলিক প্রতিসরণ ভেক্টর ত্রয়। তাহলে এখানে দেখেন একটা সরাসরি ল্যাটিসের মৌলিক প্রতিসরণ ভেক্টর ত্রয় আমরা কি কি পাইলাম। একটা হচ্ছে a1 ভেক্টর, a2 ভেক্টর, আর একটা হচ্ছে a3 ভেক্টর। তো আবার আমরা এই সরাসরি ল্যাটিসের বিপরীত অর্থাৎ ব্যতিহার ল্যাটিস, আবার এই সরাসরি ল্যাটিসের বিপরীত ব্যতিহার ল্যাটিস। তো আমরা যদি এই কথাটা লিখি যে আবার সরাসরি ল্যাটিসের বিপরীত ল্যাটিস অর্থাৎ ব্যতিহার। তাহলে সরাসরি ল্যাটিসের বিপরীত ল্যাটিস যেটা, ওইটাকে আমরা কি বলতেছি, ব্যতিহার ল্যাটিস। তাহলে এই ব্যতিহার ল্যাটিসের মৌলিক প্রতিসরণ মৌলিক প্রতিসরণ ভেক্টর ত্রয়। তো আমরা এই সরাসরি ল্যাটিসের বিপরীত ল্যাটিস যেটা যেটা ব্যতিহার ল্যাটিস, এর যে মৌলিক সরণ বা মৌলিক প্রতিসরণ ভেক্টর ত্রয়, আমরা যদি b1 ভেক্টর, b2 ভেক্টর এবং b3 ভেক্টর ধরি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো। দেখেন, এটা হচ্ছে আমি যদি b1 বের করতে যাই, এই b1 ভেক্টর বের করতে গেলে এইখানে যদি 1 থাকে, সরাসরি ল্যাটিস যে আছে এইখানে যেইটা থাকবে তার বিপরীত দুইটা আমরা সরাসরি ল্যাটিস কি পাইছি, a1 a2 a3। তাহলে এইখানে আমার যেহেতু 1 আছে, তাহলে আমি ওইখান থেকে সরাসরি ল্যাটিস কি নিব, প্রতিসরণ ভেক্টর একটা হচ্ছে a2 নিব গুণন a3 নিব, অর্থাৎ এইখানে যা থাকবে তার বিপরীতটা নেবেন। ডিভাইড a1 ভেক্টর ডট a2 ভেক্টর ক্রস কি a3 ভেক্টর। এটা যদি খেয়াল করেন, এই যে নিচের যে অংশটা দেখছেন, এই নিচের অংশটা মূলত এটা কি আদি কোষের আয়তন, অর্থাৎ এই যে a1 ডট a2 ক্রস a3 এই অংশটুকু কি নির্দেশ করতেছে, তাহলে সরাসরি ল্যাটিসের আদি একক কোষের আয়তন। তো এইটাকে আমরা ভিও লিখতে পারবো চাইলে। তাহলে এখন দেখেন, এটা b1 গেল, এবারে যদি আমি b2 লিখতে যাই, তো তাহলে কি দাঁড়ায়, b2 মানে আমি কি বলছি, এইখানে যদি 1 থাকে এইখানে ওইটা থাকা যাবে না, তাহলে 2 আছে, তার মানে আমি এবারে এইখানে 2 রাখবো না। তাহলে a1 ক্রস a3 এবং নিচের অংশটা প্রত্যেকটার ক্ষেত্রে একই থাকবে, অর্থাৎ সরাসরি ল্যাটিসের যে আদি একক কোষের আয়তন সেটাই থাকবে। তাহলে a1 ভেক্টর ডট a2 ক্রস a3। সেম ভাবে আমি যদি b3 লিখতে যাই, তাহলে আমি এবারে এইখানে 3 রাখবো না, a1 ক্রস a2 ডিভাইড কি a1 ডট a2 ক্রস a3। এইটা আমি কি পাইলাম, ব্যতিহার ল্যাটিস b1 b2 এবং b3 এর মান পাইলাম। তো এখন দেখেন, এই ব্যতিহার ল্যাটিসের যে আমাদের যে ভেক্টরগুলো আমরা পাইলাম b1 b2 b3, এইগুলা মূলত কি মেনে চলে। এইগুলা এই যে দেখেন, ব্যতিহার ল্যাটিসের
ভেক্টর ত্রয় বা আদি ভেক্টর নিম্নোক্ত অর্থোগোনালিটি মেনে চলে বা সিদ্ধ করে, যেটাই বলেন। তাহলে এখানে দেখেন সেটা কি, সেটা হচ্ছে এই যে ধরেন বি আই ভেক্টর এ জে ভেক্টর ইকুয়াল আমরা এটাকে লিখতে পারি 2π ডেল্টা আই জে। এইটা 1 নং সমীকরণ। তো এখন এই যে বি আই এ জে ইকুয়াল 2π ডেল্টা আই জে যে পাইলাম আমরা, এখানে দেখেন এই যে ডেল্টা আই জে এই অংশটুকুকে কি বলা হয়, ক্রনিকার ডেল্টা। তো এখন প্রশ্ন হচ্ছে ক্রনিকার ডেল্টার কাজ কি? ক্রনিকার ডেল্টার কাজ হচ্ছে যে যদি আমার আই জে এই দুইটার মান সমান হয় তাহলে আমি সেটার মান ধরবো 1, এবং আই জের মান যদি সমান না হয় তাহলে আমি সেটার মান ধরবো 0। অর্থাৎ দেখেন ধরেন এরকম হইলো আমার ডেল্টা আই জে, অর্থাৎ আই সমান যদি জে হয় তাহলে আমি এটার মান কত ধরবো, 0। যদিও আমরা এই ক্ষেত্রে যেটা ধরবো, দুঃখিত এইখানে আমার 2π ছিল এইগুলাতে, হ্যাঁ এটা 2π 2π 2π। তাহলে এই অংশটুকুতে এই যে আই ইকুয়াল জে, এই দুইটার মান যদি কি হয়, অর্থাৎ আই জে যদি সমান হয় তাহলে আমরা তার মান কি ধরবো, 1। তার মান ধরবো 1, কিন্তু আই নট ইকুয়াল যদি 0 হয় তাহলে তার মান আমরা কত ধরবো, 0 ধরবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি ধরবো, অর্থাৎ আই জের মান যদি সমান হয় তাহলে তার মান ধরবো 2π, এবং আই জের মান যদি সমান না হয় তাহলে তার মান ধরবো 0। এই ক্রনিকার ডেল্টার কাজ হচ্ছে এইটা। অর্থাৎ যেমন ধরেন আমার এখানে কি আছে, বি1, যদি আমার কখনো এই b1.a1 অর্থাৎ এইটা 1 এইটা 1 এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এটাকে কি লিখবো, এটাকে লিখতে পারবো 2π। কিন্তু যদি এরকম দাঁড়ায় b1.a2, তো এই ক্ষেত্রে আমরা এটাকে কত লিখবো, 0। এইটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ডেল্টা আই জে এটা কি, ক্রনিকার ডেল্টা। ক্রনিকার ডেল্টা। এখন দেখেন এই যে যে ব্যতিহার ল্যাটিস আমরা পাইলাম, এই ব্যতিহার ল্যাটিসের একটা অবস্থান ভেক্টর যদি জি হয়, ব্যতিহার ল্যাটিসের অবস্থান ভেক্টর জি হলে, তো আমরা যদি এই ব্যতিহার ল্যাটিসের অবস্থান ভেক্টর জি হয় তাহলে আমরা কি করব, মৌলিক ভেক্টর সমূহের রৈখিক সমাবেশকে লেখা যায়। তাহলে দেখেন আমরা কি করলাম, এখানে বললাম যে ডেল্টা আই জে যেহেতু ক্রনিকার ডেল্টা, আমরা এখানে যে ব্যতিহার ল্যাটিস আছে এই ব্যতিহার ল্যাটিসের একটা অবস্থান ভেক্টর যদি জি হয়, তাহলে মৌলিক ভেক্টর সমূহের রৈখিক সমাবেশকে আমরা লিখতে পারবো এই জি ভেক্টর ইকুয়াল, আমরা লিখতে পারবো হচ্ছে k1 b1 প্লাস k2 b2 প্লাস কি k3 b3। তো এইটা আমরা ব্যতিহার ল্যাটিস পাইলাম। তো এটা আমরা ব্যতিহার ল্যাটিসের অবস্থান ভেক্টর। তো এইটাকে আমরা যদি 2 নং সমীকরণ দেই, অনুরূপ ভাবে আমি উপর থেকে একটু মেশাই দিচ্ছি। তো দেখেন এইবারে এইটা কি পাইছি আমরা, ব্যতিহার ল্যাটিসের অবস্থান ভেক্টর। এখন যদি আমরা সরাসরি ল্যাটিসের অবস্থান ভেক্টর আর চিন্তা করি, আবার সরাসরি ল্যাটিসের অবস্থান ভেক্টর আর হলে
তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আর ভেক্টর ইকুয়াল n1 a1 প্লাস n2 a2 প্লাস n3 a3। এইটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখানে একটা বিষয় দেখেন, এই যে 2 নং সমীকরণে যে k1 k2 k3 দেখতেছেন, এইগুলাকে আপনারা কি বলতে পারেন, এইগুলা হচ্ছে মিলার সূচক বা পূর্ণ সংখ্যা। তো এইগুলাকে আমরা বলতে পারি মিলার সূচকও বলতে পারবো বা পূর্ণ সংখ্যাও বলতে পারবো। অনুরূপভাবে এই সরাসরি ল্যাটিসের অবস্থান ভেক্টর আমরা আর চিন্তা করলাম, এই আর এর সাথে যে n1 n2 n3 আসলো, এইগুলাও কি আমার পূর্ণ সংখ্যা। তো এখন যদি আমরা এই 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ এদেরকে ডট গুণন করি, তাহলে কি দাঁড়ায় দেখেন, 2 ও 3 নং সমীকরণ ডট গুণন করে পাই, ডট গুণ করে পাই। আচ্ছা, ডট গুণ করব আমরা, তাহলে আমার এইখানে 2 নং সমীকরণ কি ছিল, জি ভেক্টর ডট আর ভেক্টর। তাহলে জি ভেক্টরের মান কত ছিল, k1 b1 প্লাস k2 b2 প্লাস কি ছিল k3 b3 ইনটু বা ডট আমরা এই 3 নং সমীকরণ অর্থাৎ n1 a1 প্লাস n2 a2 প্লাস n3 a3, তো এই অংশটা, এই দুইটা আমরা কি করব, ডট গুণন করব। তো যদি ডট গুণন করি, দেখেন এখানে দুইটা ব্যাপার আছে। এইখানে যেহেতু পদ সংখ্যা 3টা, এইখানে পদ সংখ্যা 3টা, তাহলে আমার মোট পদ আসার কথা মানে কি 3 3 9টা আসবে। কিন্তু আমরা এখানে 9টা পদ লিখবো না। কেন লিখবো না, দেখেন আমরা 1 নং সমীকরণে এই ক্রনিকার ডেল্টা যে আছে, এই শর্তটা এখানে প্রয়োগ করব। অর্থাৎ আইজ এর মান যদি সমান হয় তাহলে তার মান আমরা 2 পাই ধরবো, আর আইজ এর মান যদি সমান না হয় তাহলে আমরা তার মান কত ধরবো, 0। তো সেই দিক থেকে আমরা যদি একটু কাজ করি, দেখেন আমার এই যে k1 b1 তার সাথে n1 a1 গুণ করে দিলে এটা দাঁড়াচ্ছে k1 n1 ইন্টু b1 a1। তো এটাই তো দাঁড়াচ্ছে, তাই না। আবার এইটার সাথে আমি যদি এইটা গুণ করে দেই, এবারে দেখেন তাহলে আমার k1 n2 b1 a2, তো b1 a2 b1 a2 এইটা আসলো। তো ক্রনিকার ডেল্টা কি বলে, ক্রনিকার ডেল্টা বলে আইজ এর মান যদি সমান হয় তাহলে আমরা ওইটাকে 2 পাই লিখতে পারবো, অন্যথায় সেটা 0 হয়ে যাবে। তাহলে দেখেন এটা b1 আর এটা a2, তো এটার মান তো 0 হয়ে যাবে, যে জন্য আমরা এই পদটা আর লিখবো না। তো অনুরূপভাবে আমরা এখন যদি এই পরেরটা লিখি, প্লাস k2 n2, তারপর এটা হচ্ছে b2 a2, এইটাকে লিখি প্লাস k3 n3, আর এইটা হচ্ছে b3 a3। তো এই 3টা পদ কিন্তু থাকবে, আর বাকিগুলো সব 0 হয়ে যাবে, কারণ ওই ক্রনিকার ডেল্টার শর্ত অনুসারে বা 1 নং সমীকরণ অনুসারে। তাহলে এখন দেখেন আমি এইখানে কি লিখতে পারি, k1 n1 এই অংশটুকুর পরিবর্তে 2 পাই লেখা যায়, প্লাস k2 n2 এই অংশটুকুর পরিবর্তে কি লেখা যায়, 2 পাই লেখা যায়, k3 n3 আমি এটাকেও 2 পাই লিখতে পারি। তো এবারে আমি এই অংশটুকু মিশাই দিচ্ছি। তো এখন দেখেন এখানে একটা ঘটনা হচ্ছে যে আপনি যদি 2 পাই কমন নেন, কি নেন, এই যে 2 পাই কে কমন নিলেন, তো 2 পাই কে যদি কমন নেই তাহলে কি থাকতেছে, k1 n1 প্লাস k2 n2 প্লাস k3 n3, এটাই তো থাকে। তো এখন একটু খেয়াল করেন, আমার এইখানে k1 যেটাকে মিলার সূচক বা পূর্ণ সংখ্যা বলছি, তাহলে পূর্ণ সংখ্যার গুণ করে তাদেরকে যদি যোগ করেন ফাইনালি কি পাবেন, একটা পূর্ণ সংখ্যাই তো আসবে। তো তাহলে আমি এই সম্পূর্ণ অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি, 2 পাই n লিখতে পারি। n হচ্ছে এইখানে এই যে যে এই পূর্ণ সংখ্যাগুলা গুণ করে যখন আমি যোগ করব তখন একটা যেহেতু পূর্ণ সংখ্যাই পাবো, যে জন্য আমি এটাকে কি লিখলাম, n লিখলাম। তো অতএব আমার এইখানে এই জি এবং আর এই অবস্থান ভেক্টর দ্বয়ের ডট গুণফল, অর্থাৎ ব্যতিহার এবং সরাসরি ল্যাটিসের অবস্থান ভেক্টর দ্বয়ের ডট গুণফলের মান কত পাইলাম, 2 পাই n। এখন দেখেন আমরা কি জানি, একটা ল্যাটিস ব্রাভেইস ল্যাটিস হওয়ার মূল শর্ত
একটি ল্যাটিস ব্রাভেইস ল্যাটিস হওয়ার মূল শর্ত সেইটা কি? সেটা হচ্ছে e⁻i(g)r এইটার মান 1 হইতে হবে। i(g)r এর মান যদি 1 হয় তাহলে আমরা ফাইনালি কি বলবো যে একটা ল্যাটিস ব্রাভেইস ল্যাটিস হবে। তো তাহলে আমার এইখানে আমি লিখতে পারি অতএব e⁻i(g)r। এখন দেখেন এই gr এর মান আপনারা কত পাইছেন? 2πn। তাহলে আমি যদি এইখানে ধরি e⁻i(2πn), এইটাকে আমি যদি অয়লারের সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় এখানে আমরা কি করব? তাহলে যেটা দাঁড়াচ্ছে cos 2πn প্লাস i sin 2πn। এখন এনে কি করলাম আমরা? অয়লারের সূত্র ব্যবহার করে পাই। একটু খেয়াল করেন অয়লারের সূত্র আমরা কি জানি? e⁻i(θ) তার মানে কি বলেন তো? e⁻i(θ) মানে cos θ প্লাস i sin θ। তো আমরা এই জায়গাটাতে কি করলাম? অয়লারের সূত্র ব্যবহার করলাম। তো এই যে এই অয়লারের সূত্র ব্যবহার করার পর দেখেন আমার n যেহেতু পূর্ণ সংখ্যা, তো n পূর্ণ সংখ্যা হওয়ায় cos 2πn এইটার মান কত আসবে? 1 প্লাস i এই যে sin sin 2πn, n পূর্ণ সংখ্যা হলে sin এর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে cos 2πn এর মান যদি 1 হয় আর এইটার মান কত? 0, তার মানে আমি ফাইনালি কত লিখতে পারি? 1 লিখতে পারি। তো এখন দেখেন আমার সর্বপ্রথম যে মূল শর্তটা ছিল e⁻i(g)r এর মান কত হইতে হবে? 1 হইতে হবে। তো যেহেতু আমার এখানে e⁻i(g)r তার মান কত পাইলাম? আমরা 1ই পাইছি। তাহলে দেখেন যেহেতু এখানে আমরা কি ব্যতিহার ল্যাটিস জি এবং সরাসরি ল্যাটিস আর এই দুইটার অবস্থান ভেক্টরের ডট গুণফল একটা পূর্ণ সাংখ্যিক গুণিতক, এই যে 2π এটা কি একটা পূর্ণ সাংখ্যিক গুণিতক পাইলাম। তাই আমরা যে একটু আগে 2 এবং 3 নং সমীকরণ পাইলাম, এই 2 এবং 3 নং সমীকরণের সাথে যদি তুলনা করা হয় তাহলেই বলা যায় যে একটি ব্রাভেইস ল্যাটিস একটি কি ব্যতিহার ল্যাটিস।